প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জুনিয়র গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে আমরা টাইম ভ্যালু অফ মানি ক্লাস 9-10 এর 2026 সালের যে নতুন বই, সেই বইয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর চতুর্থ চ্যাপ্টার আমরা আজকে সৃজনশীল প্রশ্ন 2 নম্বরটা সমাধান করে চ্যাপ্টারটা শেষ করব। আশা করি তোমরা পূর্বের ভিডিওগুলো দেখেছো। যদি না দেখে থাকো বা দেখে নিলে এই চ্যাপ্টারটা আশা করি তোমরা ফুল মার্কস পাবে, কোনো প্রবলেম হবে না তোমাদের। চলো যাই আজকের সরাসরি আলোচনায়। আমরা আমাদের ফিনান্স ব্যাংকিং নবম দশম শ্রেণীর এইখানে 2026 শিক্ষাবর্ষের জন্য যে বই, সেটা চতুর্থ চ্যাপ্টার অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি, এটার 49 পেজে আছে 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা। আমরা একটু প্রশ্নটা পড়ে নিই কি বলছে এখানে। জনাব ফরহাদ হোসেন তার সঞ্চিত 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চান, কিন্তু তার স্ত্রী সালমা হোসেন তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন, যেখানে 8 বছরে জমির মূল্য দ্বিগুণ হওয়ার এবং উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আদায়ের নিশ্চয়তা আছে। বিষয়টি নিয়ে জনাব ফরহাদ হোসেন সিদ্ধান্তে নেয় ভুগছেন। তার মানে এখানে দুইটা সিদ্ধান্ত। একটা হচ্ছে যে পদ্মা ব্যাংকের সুদের হার হচ্ছে 10%। উনি 10 লক্ষ টাকা ইচ্ছা করছেন যে উনি 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে রাখবেন, কিন্তু ওনার স্ত্রী সালমা বেগম উনি পৌরসভায় সরি একটা জমি বিনিয়োগ করতে চাচ্ছেন, যেটা 8 বছরে জমির মূল্য দ্বিগুণ হবে। তার মানে কি 10 লক্ষ টাকা 8 বছর পর হবে 20 লাখ টাকা। আবার বলতেছে যে উক্ত সময়ের মধ্যে অতিরিক্ত 2 লক্ষ টাকা জমি থেকে আয় হবে। তাহলে 20 লাখ ডাবল হলো, 8 বছরে ডাবল হলে তাহলে 10 লাখ বিনিয়োগ যদি করে 20 লাখ পাবে, আর অতিরিক্ত 2 লাখ পাবে। তার মানে 22 লাখ টাকা পাবে জমি থেকে। কয় বছরে? 8 বছরে। কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে 10 বছরের কথা উপরে পদ্মা ব্যাংকে। তাহলে এখন যদি পদ্মা ব্যাংকের সাথে ডাইরেক্ট তুলনা করতে হয় জমির এই বিনিয়োগ, তাহলে দুইটার সময় কিন্তু একই হওয়া লাগবে। অর্থাৎ এখানে যেমন 8 বছরের জমির মূল্য দ্বিগুণ হচ্ছে এবং 8 বছরের মধ্যে সে আরো 2 লাখ টাকা পাচ্ছে, দিয়ে 22 লাখ হচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে যদি এই দুইটার মধ্যে কোনটায় বিনিয়োগ করবে। সেক্ষেত্রে পদ্মা ব্যাংকের 10 বছরের হিসাব করলে হবে না, আমাদেরকে তুলনার জন্য করতে হবে 8 বছরের, যদিও এখানে 10 বছরের 10% বলতেছে। তো আমরা দেখি প্রবলেমটা কি কি আছে। 1 নম্বর বলছে যে সরল সুদ। ক্ষয় বলছে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি ব্যাখ্যা করা। পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব ফরহাদ হোসেনের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা। বিনিয়োগের জন্য ফরহাদ হোসেনের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত? উত্তরের পক্ষে যুক্তি দাও। তাহলে আমরা দেখলাম যে এই আলোচনার মধ্যে গ আর ঘ, গটা কিন্তু ঘয়ের সাথে কোনো মিল নাই। গতে শুধু বলছে যে যদি উনি ইয়াতে রাখে পদ্মা ব্যাংকে তাহলে উনি কত টাকা পাবে, তাহলে এখানে 10 বছর ধরে করতে হবে। আর ঘতে আসে বলছে যে বিনিয়োগের জন্য কোন ক্ষেত্রটি বাছাই করবে, অর্থাৎ এখানে জমি কিনবে নাকি পদ্মা ব্যাংকে রাখবে। তাহলে কিন্তু এখানে 8 বছর ধরে হিসাব করতে পদ্মা ব্যাংকটা, কারণ জমির মূল্যটা যেহেতু 8 বছরে ডাবল হচ্ছে। এই জমিটা যদি 10 বছরে হতো তাহলে কিন্তু কোনো প্রবলেম ছিল না। তাহলে এই দুইটা ক্যালকুলেশন জাস্ট তুলনা করলে হতো, কিন্তু গ আলাদা ঘ আলাদা। আমাকে ঘয়ে আবার নতুন করে ক্যালকুলেশন করতে হবে 8 বছর ধরে পদ্মা ব্যাংকে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে সরল সুদ। সরল সুদ আমরা জানি যে সুদটা হচ্ছে যে সময়ের ব্যবধানে শুধুমাত্র আসলের উপরে সুদটা ধার্য হয়। অর্থাৎ আমি যদি 1,000 টাকার 10% হারে সুদ হয়, তাহলে 1 বছরের সুদ আসছে হচ্ছে 100 টাকা। তাহলে 5 বছরে আসবে 500 টাকা। অর্থাৎ ওই 1,000 টাকার উপরেই 5 বছর ধরে প্রতি বছরে 1,000 টাকার উপর করে হিসাব করা হলো। প্রথম বছরে 500, দ্বিতীয় বছরে 100, দ্বিতীয় বছরে 100, তৃতীয় বছরে 100, এভাবে 500। এটা হচ্ছে সরল সুদ। এখানে চক্রবৃদ্ধি ধারণাটা অনুপস্থিত। নাম্বার 2 বলছে যে বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে পার্থক্যকারী উপাদান কোনটি। আসলে একাধিক পার্থক্যকারী উপাদান আছে, যেমন সময় একটা বড় ফ্যাক্টর, কিন্তু মেন যে ফ্যাক্টরটা হচ্ছে সেটা সুদের হার। বাজারে যদি সুদের হার না থাকতো
তাহলে কি হতো, বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য একই হতো। সুদের হার থাকার কারণে এই দুইটার মধ্যে পার্থক্য হয়। আচ্ছা, যেমন বর্তমানে 100 টাকা, 10% যদি সুদের হার হয়, 1 বছর পর হবে কত, 110 টাকা। এখন যদি এই সুদের হার বাজারে না থাকতো, 10% এই সুদের হার যদি না থাকতো, তাহলে 100 টাকার বর্তমান মূল্য 100 টাকা হতো, ভবিষ্যৎ মূল্য 100 টাকা। এখানে তখন এই যেখানে জিরো হতো, এর জায়গায় যদি আমি জিরো পাওয়ার দিয়ে দিই, তাহলে এইটুকু সমান কিন্তু 1 হয়ে যাবে। 1.10 এর উপর যদি জিরো পাওয়ার দিই আমরা, তাহলে এইটুকুর ভ্যালু হবে 1, 1 দিয়ে 100 গুণ করলে 100। তার মানে বর্তমান ভ্যালু 100, ভবিষ্যৎ মূল্য 100। কিন্তু এই সময়ের সুদের হার কারণে এই পার্থক্যটা চলে আসতেছে। এখানে এখন 100 টাকা দাম, সেটার 1 বছর পরে দাম হচ্ছে 110 টাকা ভবিষ্যৎ মূল্য, আর বর্তমান মূল্য 100 টাকা। এখানে যদি আমি 0% ধরতাম এই সুদের হারটা 10-এর জায়গায়, তাহলে পরে এটার ভ্যালু চলে আসতে 100। আচ্ছা, নাম্বার গ বলছে পদ্মা ব্যাংকে 10 লক্ষ টাকা যদি 10% সুদে 10 বছরের জন্য রাখলে ভবিষ্যৎ মূল্য কত হবে। তো সেটা আমরা সহজে কিভাবে বের করতে পারি, আমাদের ফিউচার ভ্যালু যে ফর্মুলা আছে, বছরে একবার কম্পাউন্ডিং, সেটা এফ বি ইকুয়াল টু পিবি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। তো এখানে আমাদের পিবি কত, বর্তমানে কত টাকা রাখতেছে, 10 লাখ টাকা। এক ফর্মুলার এক প্লাস আই সমান কত, 10%, 10% মানে 0.10। আর কত বছরের মেয়াদ, 10 বছর, তো এই জন্য এন এর মান 10 দিয়ে আমরা ক্যালকুলেশন করে পেলাম 25,93,700 টাকা। এটা অর্থাৎ যদি 10 লাখ টাকা এখন রাখে, পাবে হচ্ছে 25,93,700 টাকা 10 বছর পর পদ্মা ব্যাংকে। গ নাম্বার বলছে যে এখন পদ্মা ব্যাংকে রাখবে নাকি জমি কিনবে, কোনটা করা উচিত। তাহলে পদ্মা ব্যাংকে টাকা রাখলে 8 বছর পর কত টাকা পাওয়া যাবে, আর জমিতে বিনিয়োগ করলে কত টাকা পাওয়া যাবে, তার তুলনা করে সিদ্ধান্ত সহজেই নেওয়া যায়। যে পদ্মা ব্যাংকে 10 লক্ষ টাকা যদি 10%-এর সুদে 8 বছরের জন্য রাখলে ভবিষ্যৎ মূল্য কত হবে, তা বছরে একবার চক্রবৃদ্ধি ভবিষ্যৎ মূল্য নির্ধারণ সূত্র প্রয়োগ করে বের করা হলো। তাহলে আমরা জানি এফ বি সমান একই ফর্মুলা, পিবি টু 1 প্লাস আই এন। এখানে জাস্ট খালি এন এর মান হবে 8। এন এর মান 8 ধরলে 21,43,600 আসে। 8 বছরে 21,43,600 টাকা। এটা হলো পদ্মা ব্যাংকে রাখলে। আর জমিতে কত আসে, তো জমিতে তো আমরা পূর্বে বললাম 10 লক্ষ টাকা জমি বিনিয়োগ করলে 8 বছর পর ডাবল হয়, তাহলে 10 গুণ 2, আর এর সাথে আরো 2 লাখ টাকায় অতিরিক্ত আয় হয় জমি থেকে, তাহলে মোট হয় 22 লাখ টাকা। তাহলে পদ্মা ব্যাংকে রাখলে পাচ্ছে 21,43,600, আর জমিতে করলে হচ্ছে 22 লাখ। তো যেহেতু জমিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য বেশি হয়, অর্থাৎ 56,400 টাকা বেশি পাওয়া যায়, সেহেতু পদ্মা ব্যাংকে টাকা জমা না রেখে জমিতে বিনিয়োগ করাই যুক্তিযুক্ত। এই ছিল আমাদের আলোচনা। এই আলোচনার মাধ্যমে আমাদের টাইম ভ্যালু অফ মানি এই চ্যাপ্টারটা শেষ হলো। এরপরে আমরা রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি এটার উপরে ভিডিও করব। তো তোমরা যদি কমেন্ট বা লাইক যদি না দাও, তাহলে তো আমি বুঝতে পারি না যে তোমাদের আসলে কোনো উপকারে আসতেছে কিনা। আশা করি তোমরা, যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করবা, তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবা, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যদি ইতিমধ্যে না করে থাকো, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা পাও। হোপফুলি তোমাদের পরীক্ষার সামনে তোমরা আমার ভিডিওটা দেখবা এবং নিজের আরেকটু স্টাডি করবা, প্র্যাকটিস করবা, তাহলে পরীক্ষায় ভালো করতে পারবে। আবার তোমাদেরকে জিনিয়াস গ্যালাক্সি কোচিং পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।